এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু। আরো বিস্তারিত জানিয়ে দিব। বাখমুত শহরের দিকে এগোনোর দাবি কিয়েভের। এদিকে ইউক্রেনের রাতভর তীব্র আক্রমণ চালিয়েছে রাশিয়া। এবার রাশিয়াকে নতুন প্রস্তাব দিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। আরো জানিয়ে দিব, একসঙ্গে দুটি নৌমহড়া শুরু করলো রাশিয়া। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানকে যুদ্ধ বিমানের তারায় ভার্জিনিয়া বিধ্বস্ত। পাকিস্তানের মিডিয়ায় ইমরান খানের নাম উচ্চারণ ও ছবি প্রদর্শন বন্ধ দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, চীনের আক্রমণাত্মক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু। এবার রাশিয়ার বিরুদ্ধে সেই বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী বলে জানিয়েছেন দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মাইয়ার। সোমবার তিনি জানান, কিছু দিকে তাদের সেনারা আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। খবর দ্য গার্ডিয়ানের। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল দনেতস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল, কিন্তু তাদের সেই হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরপরে ইউক্রেনীয় মন্ত্রী জানালেন তাদের সেনারা কিছু দিকে হামলা শুরু করেছে। এ ব্যাপারে মন্ত্রী হান্না মাইয়ার বলেন, এখন কি হচ্ছে, 2022 সালের 24শে ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে। এই অভিযানে পাল্টা আক্রমণ সহ সব রয়েছে। অতএব আমরা কিছু এলাকায় আক্রমণাত্মক অভিযানের দিকে যাচ্ছি। তিনি বলেন, বিশেষ করে বাখমুতের দিকে এটি যুদ্ধের মূল কেন্দ্রে রয়েছে। আমরা এখানে এটি বিস্তৃত সমক্ষভাগ দিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা সফল হব। আমরা সেখানে এগিয়ে আছি। শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। তিনি আরো বলেন, দক্ষিণ দিকেও শত্রুরা রক্ষণাত্মক ভঙ্গিতে আছে। গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে লড়াই চলছে। এছাড়া রাশিয়া দনেতস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, বাখমুতে রুশ সেনারা মার খাচ্ছে। আর এই বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দনেতস্কে ইউক্রেনীয়দের হামলা ও 250 জন সেনা নিহত হওয়ার কথা বলছে রাশিয়া। এর আগে ইউক্রেন জানিয়েছিল পাল্টা আক্রমণ শুরুর আগে তারা কোনো ঘোষণা দেবে না, হঠাৎ করে তাদের অভিযান শুরু হবে। হামলার জন্য বাখমুত শহরের দিকে এগোনোর দাবি কিয়েভের। এদিকে বাখমুত শহর ঘিরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এই দাবি করেছেন। তিনি ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় এই শহরকে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের কেন্দ্রস্থল হিসেবে বর্ণনা করেছেন। চলমান যুদ্ধের সবচেয়ে দীর্ঘ লড়াইয়ের পর গত মাসের শেষ দিকে ইউক্রেনের কাছ থেকে বাখমুত শহর দখল করে নেয় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। পরে তারা রাশিয়ার নিয়মিত বাহিনীর কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করে। এখন আবার বাখমুত পুনরুদ্ধারের অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেন অনেকদিন ধরে পাল্টা হামলা চালানোর পরিকল্পনার কথা বলে আসছে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলছে তারা গত সোমবার পূর্ব দনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি নতুন হামলা প্রতিহত করেছে। আগের দিন রোববার দনেতস্কের 5টি পয়েন্ট দিয়ে কিয়েভ বড় ধরনের হামলা চালিয়েছিল। সেই হামলাও ব্যর্থ করে দেওয়ার দাবি করে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর এখনো পর্যন্ত ইউক্রেনের সংগঠিত সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই হয় বাখমুতে। এদিকে ইউক্রেনে রাতভর ভয়াবহ আক্রমণ চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাতভর রুশ বাহিনী ভয়াবহ আক্রমণ চালিয়েছে। এর ফলে কিয়েভে সারা রাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেসামরিক মানুষ মাটির তলায় সাবওয়ে স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার কিয়েভে এখনো সতর্কতা জারি রয়েছে বলে নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। তিনি বলেন, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে রাশিয়ার হামলা প্রতিহত করেছে। কিয়েভের মেয়র জানান, রাজধানী ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে একইভাবে আক্রমণ চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোর পর্যন্ত রাশিয়া এই আক্রমণ চালায় বলে তিনি জানান। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে সোমবার রাতে দেশের সেনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সেনারা যেভাবে লড়াই করছে তা এক কথায় অভূতপূর্ব। একের পর এক দখল হয়ে যাওয়া জায়গা তারা পুনর্দখল করছে। প্রাণের বিনিময়ে তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে। বাখমুত শহরটি তারা পুনর্দখল করতে পেরেছে।
বস্তুত এই বাকমুতে গত কয়েক মাস ধরে টানা লড়াই হয়েছে। শেষ পর্যন্ত শহরের দখল নিয়েছিল রাশিয়ার অসরকারি সেনাদল ওয়াগনার। 1 জুন ওয়াগনার গ্রুপ রাশিয়ার সেনার হাতে দায়িত্বভার তুলে দিয়ে ফ্রন্টলাইন থেকে চলে যায়। জেলেনস্কির দাবি, সেই বাকমুত সোমবার ইউক্রেনের সেনা পুনর্দখল করেছে। রাশিয়াকে নতুন প্রস্তাব দিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ এবার মস্কোকে নতুন প্রস্তাব দিয়েছেন। রুশ ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ মোকাবেলা করার জন্য ইউক্রেন সীমান্তের বেলগোরদ অঞ্চলে তার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার কাদিরভ একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে বেলগোরদ অঞ্চলে আক্রমণকারী সন্ত্রাসীদের চেচেন ইউনিটের বাহিনী মোকাবেলা করতে পারে। তিনি বলেন, সামগ্রিকভাবে ব্যাটালিয়ন এবং রেজিমেন্ট এবং সামরিক কাঠামোতে চেচেন যোদ্ধার সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। কাদিরভ বলেছেন, তারা এখন আদেশের জন্য অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম রাশিয়ার প্রদেশ বেলগোরদে সাম্প্রতিক সপ্তাহগুলিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বেলগোরদের গভর্নর রোববার পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, রুশ ভিন্নমত অবলম্বীদের গোষ্ঠীগুলো ইউক্রেনীয় কমান্ডের অধীনে সেখানে চাপ বাড়ানোর চেষ্টা করছে। এছাড়া রাশিয়ান স্বেচ্ছাসেবক কর্পস এবং ফ্রিডম ফর রাশিয়া লিজিয়ন নামের গ্রুপগুলিও বেলগোরডে রুশ সৈন্যদের বন্দী করেছে বলে দাবি করা হয়েছে। এবার একসঙ্গে দুটি নৌমহড়া শুরু করলো রাশিয়া। বাল্টিক সাগরে পশ্চিমা বিশ্বের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নৌমহড়া শুরুর একদিন পর পাল্টা নৌমহড়া শুরু করেছে মস্কো। এছাড়া জাপান সাগর ও অখোটস্ক সাগরেও পৃথক নৌমহড়া শুরু করেছে রুশ নৌবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রোববার বাল্টিক সাগরে নৌমহড়া শুরু করেছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। এর জবাবেই অঞ্চলটিতে পাল্টা মহড়া শুরু করে রাশিয়া। যদিও মস্কো জানিয়েছে, সমগ্র যুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাই ও নৌসেনাদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে এসব মহড়ার বিষয়ে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ন্যাটোর পক্ষ থেকে মহড়ায় 6,000 সেনা, 50টি যুদ্ধজাহাজ এবং 45টির বেশি বিমান অংশ নিচ্ছে। জোটের সদস্য হিসেবে ফিনল্যান্ড প্রথমবারের মতো অংশ নিচ্ছে। বাল্টিক সাগরের নৌমহড়ার বিষয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের 40টি যুদ্ধজাহাজ, 25টি বিমান এবং প্রায় 3,500 সেনা এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটি চলবে 15 জুন পর্যন্ত। এছাড়া সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগর ও অখোটস্ক সাগরে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে দেশটি। আগামী 20 জুন পর্যন্ত চলা এই মহড়ায় অংশ নিচ্ছে 11,000-এর বেশি নৌসেনা, 60টির বেশি যুদ্ধজাহাজ ও সহায়তাকারী নৌযান ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছে রুশ নৌবাহিনীর 35টি যুদ্ধ বিমান। এদিকে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানকে যুদ্ধ বিমানের তাড়ায় ভার্জিনিয়ায় বিধ্বস্ত। মধ্যরাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উপর দিয়ে উড়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমানকে তাড়া করেছিল F-16 যুদ্ধ বিমান। পরে ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে গিয়ে বিধ্বস্ত হয় সেনা মডেলের ছোট্ট এই বিমানটি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর 4টায় হঠাৎ প্রচন্ড শব্দে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। শব্দের মাত্রা এতটাই প্রবল ছিল যে এতে কেঁপে ওঠে বহু ঘরবাড়ি জানালার কাঁচ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হোয়াইট হাউস সহ আশেপাশের এলাকায়। পরে জানা যায়, ওয়াশিংটনের উপর দিয়ে F-16 যুদ্ধ বিমান উড়ে যাওয়ায় প্রচন্ড শব্দেই ঘুম ভাঙে বাসিন্দাদের। হোয়াইট হাউস সূত্রে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের সংরক্ষিত আকাশে একটি অজ্ঞাত বিমানকে উড়তে দেখা গেলে ওয়াশিংটনের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার বার্তা পাঠানো হয়। জবাবে কোনো উত্তর আসেনি 560 সাইটেশন মডেলের ছোট যাত্রীবাহী ওই বিমান থেকে। এরপর পরই প্রোটোকল মেনে বিমানটিকে ধাওয়া করে মার্কিন ফাইটার জেটগুলো। এক পর্যায়ে ভার্জিনিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিধ্বস্ত হয় এটি। নিহত হন বিমানটিতে থাকা সব আরোহী। বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এই ধরনের বিমানে 7 থেকে 12 জন যাত্রী বহনে সক্ষম। পাকিস্তানের মিডিয়া ইমরান খানের নাম উচ্চারণ ও ছবি প্রদর্শন বন্ধ দাবি রিপোর্টে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত খবর পরিবেশন বন্ধ করে দিয়েছে দেশটির মূলধারার প্রায় সংবাদ মাধ্যম। টিভি চ্যানেল, নিউজ পোর্টালে ইমরানের ছবি প্রদর্শন, এমনকি নামও উচ্চারণ করা হচ্ছে না। সোমবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে পাকিস্তান মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, গত 9 মের কথিত সহিংসতায় যারা জড়িত ছিলেন তাদের খবর যেন প্রকাশ না করা হয়। এরপরে দেশটির সংবাদ মাধ্যমগুলো থেকে অদৃশ্য হয়ে গেছে ইমরানের ছবি ও নাম।
গত 9 মে ইমরান খানকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। এরপর তারা সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন অবকাঠামোয় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ওই নির্দেশনায় বলেছে, ঘৃণা সম্পন্ন সহিংসতাকারী, তাদের সহযোগী এবং অপরাধীদের মিডিয়ায় প্রদর্শন যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে এতে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও মিডিয়ায় ইমরানের কভারেজ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে তার ছবি আর প্রদর্শন করা হচ্ছে না। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হচ্ছে না। সূত্র রয়টার্স ও এনডিটিভি। চীনের আক্রমণাত্মক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। এবার চীনের সামরিক বাহিনীর আক্রমণাত্মক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, বিদ্যমান পরিস্থিতিতে সাগর ও আকাশে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে চীনের সংঘাত বেঁধে যেতে পারে, যা হতাহত হওয়ার ঘটনা ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার সাংবাদিকদের বলেন, কারো আঘাত লাগার আগেই এটাকে থামাতে হবে। অনিরাপদ ও অপেশাদারী হস্তক্ষেপে এ উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শনিবার পেন্টাগন জানায়, চীনের যুদ্ধজাহাজের কারণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরী সরে যায়। তা না হলে সংঘর্ষ হতো। এর 2 সপ্তাহেরও কম সময় আগে চীনের একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের পথ আড়াআড়িভাবে পার হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কির্বি বলেন, এসব আচরণই চীনের সামরিক বাহিনীর আক্রমণাত্মক কর্মকাণ্ড বৃদ্ধির অংশ।